দেশের বেশিরভাগ শিক্ষিত যুবকই কিন্তু বেকার। তো তাদেরকে হচ্ছে আমি যদি এমপি হতাম, দেখেন সবচেয়ে বড় কথা যেটা, কর্মসংস্থানে আমাদের দেশে প্রার্থীর তুলনায় চাকরি অনেক কম। তো সবাই তো ভাই চাকরি করতে পারবে না। তো যারা চাকরি করতে পারবে না তারা ব্যবসা করবে বা একটা উদ্যোক্তা হবে। উদ্যোক্তা হওয়ার জন্য টাকা পয়সার প্রয়োজন, যেটা এই বয়সে আমরা সবাই মানে ফ্যামিলি থেকে নিতে পারি না। তো যদি আমি এমপি হতাম তাহলে আমি সবার প্রথমে যুবকদের জন্য হয়তো একটা ঋণ বা হচ্ছে একটা লোনের ব্যবস্থা করতাম, যেটা দিয়ে তারা হচ্ছে একটা ব্যবসা শুরু করতে পারতো বা নিজে স্বাবলম্বী হতে পারতো। প্রথমে আমার রাস্তাঘাট, আমি সেই ছোটো থেকেই দেখছি যে রাস্তাঘাটের কোনো উন্নয়ন নাই, রাস্তাঘাট ভাঙা। হ্যাঁ, আমার এখান থেকে শহরে যাইতে হলে অনেক ভোগান্তির শিকার হতে হয়। তো প্রথমে আমি রাস্তাঘাট উন্নয়ন করার চেষ্টা করব। বাংলাদেশের মধ্যে সবচেয়ে যদি দুইটা দুর্নীতিগ্রস্ত খাত থাকে, সেটা হচ্ছে যে শিক্ষা আর চিকিৎসা। এখন শিক্ষাক্ষেত্রের খাতগুলো হচ্ছে যে ভিজুয়াল না, আর চিকিৎসা ক্ষেত্রের খাতগুলো হচ্ছে ভিজুয়াল না। যে হচ্ছে যে কোন দিক দিয়ে বাজেট আসতেছে, কোন দিক দিয়ে বাজেট যাচ্ছে, এগুলো জনগণ জানতে পারতেছে না। এজন্য হচ্ছে যে এই বিষয়গুলোকে স্পষ্ট রাখা উচিত, যে যে পরিমাণ বাজেট আসবে সেটা কি, এটা প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে, শিক্ষা, চিকিৎসা, আপনি যাই বলেন, সব ক্ষেত্রে এটা হওয়া উচিত যে যেই বাজেটগুলা পাস হচ্ছে সেই বাজেটগুলা হচ্ছে যে কর্মক্ষেত্রে ঠিক হচ্ছে যে যেখানে কাজ করা উচিত সেভাবে কাজ করতেছে কিনা, সেটা বাস্তবায়িত হচ্ছে কিনা সেটা দেখা উচিত। আমাদের বাজারে সিন্ডিকেটের কারণে বাজার মূল্য বাড়তেছে। হঠাৎ করে দেখা যাচ্ছে যে গ্যাসের মূল্য 1500 টাকার গ্যাস হয়ে যাচ্ছে 2000 টাকা। আবার একটা গুজবের মাধ্যমে দেখা যাচ্ছে যে আমার হয়ে যাচ্ছে 20 টাকার লবণ 100 টাকা কেজিতে। তো এই যে বিষয়গুলো আছে, এই যে গুজব ছড়ানোর মাধ্যমে পাবলিকের যে অ্যাপিয়ারেন্স চেঞ্জ হয়ে যায় এবং দেশে একটা সংকটের তৈরি হয়, এই যে সংকটের জায়গাগুলো জনগণকে নিয়ে, এই সংকটগুলো আমি মোকাবেলার জন্য কাজ করতাম। আমরা দেখি আমাদের বিগত যত রাজনৈতিক দলগুলো আছে, তারা হচ্ছে যে আপনার কি করে যে অস্থায়ীভাবে একটা তারা কাজ করে। যেরকম হচ্ছে যে কোনো রাস্তা করতে গেলো, রাস্তা করলে কী হচ্ছে, রাস্তাটা হচ্ছে যে 2 দিন পর আবার ভাঙতেছে, আবার তারা বাজেট পেতেছে, আবার হচ্ছে, এইভাবে হচ্ছে। কিন্তু আমি চাচ্ছি একটা স্থায়ী একটা সমাধান। এখন এইটা করার জন্য যোগ্য জায়গায় যোগ্য ব্যক্তি স্থাপন করতে হবে। উত্তরবঙ্গে জেলা হিসেবে আমাদের একটা থাকে যে মন্দা শহর, কৃষিক্ষেত্রে সাধারণত কৃষি নির্ভর, কিন্তু শিল্পাঞ্চলভাবে যে একটা আধুনিকায়ন করার কথা, সেটা সাধারণত হয়ে ওঠে নাই। তো সেই কারণে আমি বিশেষ করে কাজ করব শিল্পাঞ্চল ভিত্তিক উন্নয়ন করার জন্য, এবং সাথে সাথে আমি শিক্ষার মানটাও বৃদ্ধির ক্ষেত্রে সর্বত্র সাহায্য সহযোগিতা করব। আমি যদি এমপি হইতাম, সেইখানে আমি নতুন করে কোনো কনস্ট্রাকশনের কাজ করার চেয়ে রেদার আমি গুরুত্ব দিতাম যেই জায়গায় কনস্ট্রাকশনগুলো অলরেডি হয়ে গেছে, ইনফ্রাস্ট্রাকচার আমার আছে, ওইগুলো ডেভেলপ করার আগে ওইগুলো এক্সিকিউশন যেন প্রপারভাবে হয়। বিকজ আমি মনে করি বাংলাদেশ যেহেতু একটা হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এইখানে অলরেডি অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার আমরা করছি আমাদের ফিউচার জেনারেশনের জন্য, বাট ওইগুলো আসলে ইউজ করা হয় না। সো ওই ইউজগুলো আমি আগে করতাম রেদার নতুন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার আগে। ধরেন এখন যে সমস্যাগুলা চলছে, যে চুরি ডাকাতি এগুলা বেড়ে গেছে, কোনো নিরাপত্তা নাই আমাদের, যেখানে সেখানে ছিনতাইকারীতে ধরে, এগুলা ধরনের নিরাপত্তা করতাম। আমরা যারা ভুক্তভোগী আছি, তারা মোটামুটি যারা মিড লেভেলের ইনকাম করে, তারা যখন সরকারি হসপিটালে যায় তারা অনেক ধরনের ভোগান্তির শিকার হয়। সো প্রথম একটা পদক্ষেপ থাকা যেতে পারে, সেটা হচ্ছে যে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করা। সেই ক্ষেত্রে হসপিটালে বেড সিস্টেমটা বাড়ানো, যেহেতু এলাকার মধ্যে একটা সুচিকিৎসা পাই, সো এই বিষয়ে অবশ্যই তদারকি করা উচিত। আমি স্পেশালি যদি কোথাও প্রার্থী হইতাম, তাহলে হচ্ছে কি নারীর শিক্ষার উপরে বেশি মনোযোগ দিতাম। কারণ হচ্ছে আমি একটা গ্রাম থেকে বড় হয়েছি, আমি মফস্বলে বড় হয়েছি। সেখানে দেখা যায় যে বাল্য বিবাহের হারটা বেশি। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় বাল্য বিবাহের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হচ্ছে গিয়ে বিচ্ছেদ বা হচ্ছে গিয়ে হাজব্যান্ডের দ্বারা হচ্ছে অত্যাচারিত হয়। তো ওই ক্ষেত্রে আমি হচ্ছে যাতে বাল্য বিবাহ যাতে কম হয়, এই বিষয়টাতে নজর রাখতাম।